সিএসির সাথে বৈঠকে আন্তর্জাতিক মানের নির্বাচনের প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। 4 মিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি। সেপ্টেম্বরে আসবে বিশেষজ্ঞ দল। ডাকসু নির্বাচনে আজও মনোনয়ন সংগ্রহ প্যানেল ঘোষণা করছেন অনেকে। চলবে বিকেল 5টা পর্যন্ত। আবেদন ও জমার সময় বাড়ল জাকসুতেও। জুলাই সনদের সূচনায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ বিএনপির। 2টি ধারা নিয়ে আপত্তি। রাজনৈতিক দলগুলোর গুণগত পরিবর্তন হয়নি বললেন আইন উপদেষ্টা। সচিবালয়ের সামনে আজকের মতো জুলাই শহীদের পরিবারের কর্মসূচি প্রত্যাহার। 2 বিচারপতির বহিষ্কার ও আইন উপদেষ্টার শোকজ না পেলে রোববার যমুনা ঘেরাও। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে ইসিকে 4 মিলিয়ন ইউরোর সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে বৈঠকের পরেই আশ্বাস দিলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেছেন, পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে থাকে ইউরোপীয় জোট। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরই জোরেশোরে চলছে প্রস্তুতি। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ এবং আগস্টে সীমানা নির্ধারণের আপত্তি শুনানি শেষে চূড়ান্ত করবে কমিশন। ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তুতি ও প্রয়োজনীয় সহায়তা দিতে আজ চতুর্থবারের মতো সিএসির সাথে বৈঠক করেছে 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেবে ইইউ। তাছাড়া গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে আগামীতে ইসি ও সরকারের সাথে আরও আলোচনা হবে। আস্থা অর্জনে ইসিকে বিশেষ যোগ্যতা বাড়াতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করতে ইইউ 4 মিলিয়ন ইউরো দেবে কমিশনকে। আগামী দিনগুলোতে দৃশ্যমান ও বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে কমিশনকে, যাতে এই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়। এ নিয়েও আমরা কাজ করব। জানান, সেপ্টেম্বরে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই সম্ভাব্যতা যাচাই করবে তারা। নির্বাচনের পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিক দেশ। নির্বাচনের আচরণ পর্যবেক্ষণে আমাদের মূল লক্ষ্য থাকবে এখানকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অভিজ্ঞতা আছে বাংলাদেশে, তবে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিগত ভোটগুলো নিয়ে প্রশ্নও আছে, মনে করিয়ে দেন মিলার। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন করে বাড়ানো হয়েছে। শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এসএম ফরহাদ মনোনয়নপত্র জমা দিয়ে বলেছেন, নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেন একদিন বাড়ানো হয়েছে। আর এ বিষয়ে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে কোনো রাজনৈতিক চাপের মুখে পড়ি নাই এবং আমরা পড়বো না আশা করি। তো একদিন টাইম আসলে বাড়িয়েছে, দেখা যাবে যে আরো প্রার্থী বাড়ছে। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে কার্যনির্বাহী সদস্য পদে আসলে ফর্ম তুলেছি এবং আজকে সেটা জমাও দিয়েছি। ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। আমাদের এখানে যারা বৈধ ছাত্রছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে। আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে, কোন গ্রুপ করে, কি করে। এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই।
এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। তিনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। আমাদেরকে একটু জানাবেন, এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ জমাদান কার্যক্রম কেমন দেখছেন? কতগুলো নতুন মনোনয়ন সংগ্রহ হলো কিংবা জমাদান করা হলো? এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু একদম শেষ মুহূর্তে যে ভিড় সেটাও কিন্তু চোখে পড়ানো, এবং যেমনটি সর্বশেষ তথ্য আছে 3:40 পর্যন্ত আছে মনোনয়ন নিয়েছেন 70 জন এবং জমা দিয়েছেন 85 জন। ফলে বোঝা যাচ্ছে যে আসলে একদম শেষ মুহূর্তেও কিন্তু অনেক আগ্রহীরা আছেন যারা মনোনয়ন নিচ্ছেন, জমা দিচ্ছেন। যারা গতকাল ভিড়ের কারণে আসতে পারেনি, জমা দিতে পারেনি, তারাও কিন্তু একদম শেষ মুহূর্তে আমরা দেখেছি যে জমা দিয়েছেন, আজকে সংগ্রহ করেছেন। ফলে যে অভিযোগটি ছিল যে একদিন যে সময় বাড়ানোর যে অভিযোগ, যে একটি নির্দিষ্ট দলকে লেখা দেওয়ার জন্য সময় বাড়ানো হয়েছে, সেই অভিযোগটা থাকলেও যদিও চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন যে সবার কথা চিন্তা করেই আসলে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, তারই কিছুটা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ শেষ দিন একদিন বাড়ানোর ফলে শেষ দিনে এসেও কিন্তু অনেকেই জমা দিয়েছেন, যেমন বললাম যে 3:40 পর্যন্ত জমা মনোনয়নপত্র নিয়েছেন 70 জন আজকে। ফলে একদম 5টা পর্যন্ত শেষ সময়, এবং 5টা পর্যন্ত সব মিলিয়ে সর্বশেষ কতজন নিলেন মনোনয়নপত্র সেই তথ্য আমরা কিছুক্ষণ পরে রিটার্নিং কর্মকর্তা আমাদের সেই তথ্য দিলেন। পর্যন্ত 85 জন জমাও দিয়েছেন যেমনটি, সেটিও বলবার চেষ্টা করছিল সহকর্মী সুমাইয়া ঐশী। ধন্যবাদ জানাচ্ছি তাকে। এদিকে দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমাদান চলছে। শিক্ষার্থীদের দাবির মুখে মনোনয়নপত্র সংগ্রহ জমার সময়সীমা একদিন করে বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিষদ লাইব্রেরি ক্লিয়ারেন্স নিতে বিড়ম্বনা পোহানো সহ নানা যুক্তি তুলে ধরে ছাত্রদল সহ কয়েকটি ছাত্র সংগঠন। এরপরে মনোনয়ন জমা ও সংগ্রহের সময়সীমা একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। আর আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 15 জন। গতকাল কেন্দ্রীয় সংসদের 46 জন, হল সংসদের 86 জন সহ মোট 132 জন প্রার্থিতা জানিয়েছেন। জাকসু নির্বাচনের ভোট 11 সেপ্টেম্বর। যে লিস্টটা দিয়েছে ভোটার তালিকার আপডেট লিস্ট, সেই লিস্টে আমি একজন বৈধ শিক্ষার্থী, কিন্তু আমার নাম ওখানে অন্তর্ভুক্ত করা হয়নি। সেই জন্য আমি এখানে আসছি যে আমার নামটা যুক্ত করা হয়। যেহেতু সময় কম এবং একদিন হয়তো বাড়ানো হয়েছে, 19 তারিখ নেওয়া হয়েছে, তো সেই জায়গায় টাইম টু টাইম শুরু করা গেলে হয়তো ব্যবস্থাপনাগুলো সুন্দর হয়। জুলাই সনদ নিয়ে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। অঙ্গীকারনামায় 2টি ধারা সহ সনদের সূচনা 2, 3, 4 নম্বর দফা নিয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধন ছাড়া ঐকমত্য হওয়া বাকি বিষয়গুলো এখনই অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দলের কোনো সংশয় নেই বলেও জানান বিএনপি নেতারা। এছাড়া কেন্দ্র ভোটার বান্ধব করারও দাবি তুলেছেন দলটির নেতারা। 4.5 দশকে পা রাখল স্বেচ্ছাসেবক দল। 1980 সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারে স্লোগান সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকার অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হয়ে যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলি বাতিল করে নতুন করে ভোটের জনগণের বিন্যাস দেখে এবং সত্যিকার অর্থে ভোট কেন্দ্র তারা নতুনভাবে ঘোষণা করবেন। এদিকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে নিজ বাসায় মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে কোনো ধরনের সংশয় নেই। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন গত কয়েকদিনে। তো এটা নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনের কৌশল হিসেবে বিভিন্ন
পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে। জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান ও আপত্তি নিয়েও কথা বলেন তিনি। জানান, অধ্যাদেশ জারির মাধ্যমে আইনগত নানা সংস্কার শুরু করেছে সরকার। কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে? কারণ আর্টিকেল 31 অনুসারে কনস্টিটিউশনের এটা যে কোনো নাগরিকের অধিকার, আইনের আশ্রয় লাভ করার অধিকার। তো সেইটাকে তো আমরা ভায়োলেট করলাম। তাহলে আদালতে, যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপিত হবে না, এই বিষয়টা আমার মনে হয় এইভাবে উল্লেখ করা ঠিক হবে না। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সব কিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে ভবিষ্যতের জন্য, একটা খারাপ নজির সৃষ্টি হবে। 2, 3, 4 সূচনায় যেটা ভূমিকা আছে, সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। জুলাই সনদ নিয়ে দলের আপত্তি পরামর্শ আগামীকালের মধ্যে ঐক্যমত্য কমিশনে জানাবে বিএনপি। সংস্কার কমিশন গঠিত হয়েছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ে ভোট সম্পন্নের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সচিবালয়ে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আজকের মতো সচিবালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল জুলাই শহীদ তামিমের পরিবার। তাদের দাবি, সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুর জামানের অবিলম্বে গ্রেফতার, বুধবারের মধ্যে 2 বিচারপতির বহিষ্কার এবং আইন উপদেষ্টার শোকজ, নতুবা আগামী রোববার থেকে সচিবালয় বা যমুনা ঘেরাও করা হবে। জুলাই আন্দোলনের যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হন আরেক পুলিশ সদস্যের ছেলে ইমাম হোসেন তাইম। ওই ঘটনায় মামলার আসামি এক পুলিশ কর্মকর্তা জামিন পেয়েছেন। এতে ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। সেখানে বিচার নিয়ে সরকারের গাফিলতির অভিযোগ করেন স্বজনরা। সে টাকা খেয়ে হাইকোর্টের সাথে লিয়াজু মেইনটেইন করে সমস্ত আসামিদেরকে জামিন করে দিচ্ছে। আইন উপদেষ্টার মদদে 5 কোটি টাকার লেনদেনে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছে। সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে, ঘুষ খেয়ে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে। এই সরকার এবং এই আইন উপদেষ্টা কার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেল কিভাবে? তাদের অভিযোগ, সরকার বিচার ও শহীদ পরিবারকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই। আসিফ নজরুল সাহেব, আপনি কিসের এজেন্ট স্পষ্ট করতে হবে। আপনারা থাকতে বিচার হবে না, এটা আমরা অনেক আগেই বুঝে গেছি। আপনারা দয়া করে স্বেচ্ছায় পদত্যাগ করুন। বিক্ষোভ শেষে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান স্বজনরা। ভেতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটকে দেয়। পরে তারা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনের সড়কে। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আসামিকে জামিন দেয়া বিচারক ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান আহত নিহতদের স্বজনরা। এটা তো একেবারে প্রোটেক্টিভ এলাকায় 144 জারি করা। আমরা চেষ্টা করতেছি, তাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা একটু পাশে যান, মানুষের দুর্ভোগ যেন না হয়, রাস্তার যান চলাচল স্বাভাবিক থাকে। স্বজনরা অভিযোগ করেন, সরকার শহীদদের আত্মত্যাগ ভুলে গেছে, তাই বিচারের জন্য তাদের রাস্তায় নামতে হচ্ছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের বাতাস নিরাপদ বা স্বাস্থ্যসম্মত নয় বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা। শুধু বাংলাদেশের নয়, এটি হিমালয় অঞ্চলের দেশগুলোরও সমস্যা উল্লেখ করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তার আশঙ্কা, সমন্বিত উদ্যোগে বায়ুমান রক্ষা করতে না পারলে সইতে হবে ভয়াবহ প্রভাব। কাঠমান্ডু থেকে আমাদের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশুর রিপোর্ট। নেপালের কাঠমান্ডুতে হিন্দুকুশ হিমালয় পার্লামেন্ট মিটের শেষ দিন। প্রথম সেশনের আলোচ্য বায়ু দূষণ এবং তা মোকাবেলার উপায়। আলোচনার সভাপতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুরুতেই হিমালয় অঞ্চলের বায়ুমান যে স্বাস্থ্যকর নয় সেটি তুলে ধরেন বিশেষজ্ঞরা। এ সময় নেপাল ও ভুটানের পার্লামেন্ট সদস্যরা তুলে ধরেন নিজ নিজ দেশের পরিস্থিতি।
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বাতাস কতটা ক্ষতিকর তা উঠে আসে এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারার বক্তব্যে। বাংলাদেশের বাতাস নিরাপদ নয়, বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই দূষিত বাতাস ভীষণ ক্ষতিকর। পরিকল্পিত শিল্পায়ন ও বিকেন্দ্রীকরণ না থাকায় দূষণ বাড়ছে। এসব ইস্যুকে রাজনৈতিক দলগুলোকে অগ্রাধিকার তালিকায় রাখতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা। সেশনের সভাপতি তার বক্তব্যে সংকট সমাধানে দেশগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগের উপর জোর দেন। দূষণে কেবল বাংলাদেশ ভুগছে তা নয়, সবাই এর শিকার। এটা মোকাবিলায় দেশগুলোর সমন্বিত উদ্যোগ লাগবে। সংসদীয় ককাস করা যেতে পারে। পরে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, চীন ও ভারত এ দফায় না আসলেও সংকট নিয়ে যে খোলামেলা আলোচনা হয়েছে সেটাই এবারের অর্জন। প্রত্যাশা নিয়মিত হবে এমন সম্মেলন, আর তাতে যুক্ত হবে সকল দেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এই অঞ্চলের দেশগুলো কি করতে পারে তা নিয়ে বেশ আলোচনা হলো গত দুদিন ধরে ইসিমোডের এই সম্মেলনে। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কতটুকু হলো তা নিয়ে প্রশ্ন আছে খোদ আলোচকদের মধ্যেই। কারণ বড় দুই দেশ চীন এবং ভারতের সংসদ সদস্যরা অংশ না নেওয়ায় শেষ পর্যন্ত সমন্বিত কোনো উদ্যোগ আদৌ নেওয়া যাবে কিনা সেই প্রশ্ন সবার মনেই। মাহফুজ বিশু, যমুনা নিউজ, কাঠমান্ডু, নেপাল।